নিহারিকা দেবী খুবই শান্ত মহিলা আর খুব ভালো মনের মানুষ ছিলেন। ওনার বাড়িতে ছেলে আর বৌমা থাকতো। ওনার একটি মেয়ে ছিল, তার কিছুদিন আগেই বিয়ে হয়েছে। সে শ্বশুর বাড়িতে গিয়ে নতুন নতুন রান্না করে শ্বশুর বাড়ির লোকেদের মন জয় করছিল। আর এইদিকে নিহারিকা দেবী খুব চিন্তিত ছিলেন তার মেয়েকে নিয়ে, কারণ ছোটবেলা থেকে বড়বেলা পর্যন্ত ওর যা ইচ্ছা ভালো লাগা সবকিছু নিহারিকা দেবী পূরণ করতেন। যখন নিহারিকা দেবী কোনো কিছু একটা ভালো খাবার বানাতেন তখন ওনার মনে হতো যেন ওনার মেয়ে এসে ওনার খাবারটা টেস্ট করে। সেই দিন বানিয়েছিলেন গাজরের হালুয়া। তখন নিহারিকা দেবী ওনার মেয়েকে ফোন করে ওনাদের বাড়িতে আসার জন্য বলেন, মা, তোমার হাতের রান্না কতদিন খাইনি, তোমার হাতের রান্না খেতে খুব ইচ্ছা করছে। তোমার মনে আছে তোমার হাতের রান্না খাওয়ার জন্য দাদার সঙ্গে আমি কত ঝগড়া মারপিট করতাম? মনে আছে রে মা, আমার সবই মনে আছে। তোর সবকিছু কি আমি এত সহজে ভুলে যাব? তোর যদি এতই আমার হাতের খাবার খেতে ইচ্ছে হয় তাহলে চলে আয় না কিছুদিনের জন্য আমাদের বাড়িতে, তারপর তোকে আমি আমার হাতে রান্না করে অনেক খাবার খাওয়াবো। না না মা, আমি এখন আসতে পারবো না। তোমার খাবারের কথা খুব মনে পড়ছিল, তাই ফোনটা করলাম, আর কিছু না। আমি এখন যেতে পারবো না মা, ঠিক আছে? আমি রাখছি। পিউ ফোনটা রাখার পরে নিহারিকা দেবী ওনার বৌমার কাছে যান। বৌমা, পিউ ফোন করেছিল। ও ফোন করে বলছিল যে ওর আমার হাতের খাবারের কথা খুব মনে পড়ছে, আমাদের সবার কথা ওর খুব মনে পড়ছে। হ্যাঁ মা, তো কি হয়েছে? ওকে ডেকে নিন, কিছুদিনের জন্য এখানে এসে ঘুরে যাক। আমিও বলেছিলাম তো, কিন্তু ও বলল নিখিল নাকি কি কাজের জন্য বাইরে যাবে, সেই কারণে ও শ্বশুর শাশুড়িকে একা ফেলে আসতে পারবে না। দেখো, আমি একটা কথা বলছি, তুমি তো সারাক্ষণই বাড়িতে থাকো পূজার সঙ্গে। আমার মনে হয় তোমার ওখানে যাওয়াটা কি কোথাও লেখা আছে যে শুধু মেয়েরাই বাপের বাড়িতে আসবে, তা মানা যে তাদের বাড়িতেও যেতে পারবে না? পিউ যখন একা থাকে তাহলে তুমিও তো ওর সঙ্গে গিয়ে একটু সময় কাটাতে পারো। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস, কিন্তু বৌমা তো আবার একা হয়ে যাবে, ওর তো অসুবিধা হবে। আরে কে বললো তুমি একা যাবে? তোমার সঙ্গে তো তোমার বৌদিও যাবে। তোমরা দুজনে ব্যাগ প্যাকিং করে নাও, কাল সকালেই আমি তোমাদের দুজনকে পিউয়ের বাড়িতে ছেড়ে দিয়ে আসবো। অর্ঘের কথা শুনে নিহারিকা দেবী আর পূজা প্যাকিং করে নেয়। পরের দিন সকাল হতেই ওদের বাড়িতে গিয়ে দরজার বেল বাজায়। আরে মা, তোমরা হঠাৎ করে এখানে? তোর জন্য একটা বড় সারপ্রাইজ আছে, ওই জন্যই তো আমরা তোকে ফোন করে আসিনি। তখন নিহারিকা দেবী পূজাকে ডাকে। পিউয়ের বৌদিও সামনে এসে হাজির হয়ে যায়। সারপ্রাইজটা কেমন লাগলো পিউ? তুমি বাপের বাড়িতে আসতে পারছিলে না তো কি হয়েছে? বাপের বাড়ির লোকেরা তো তোমার বাড়িতে চলে এসেছে, আর মন খারাপ করতে হবে না। কেমন লাগলো বলো সারপ্রাইজটা? সত্যি বৌদি, তোমাদেরকে এখানে দেখে আমার খুব ভালো লাগছে। আমি অনেক আনন্দ পেয়েছি। তোমরা এখানে এসে খুব ভালো করেছো। এসো এসো, ভিতরে এসো। পিওর মা আর বৌদিকে হল রুমে নিয়ে যায়, সেখানে বসায় আর খুশি খুশিতে রান্নাঘরের দিকে যায়। রান্নাঘরে ওর শাশুড়ি ছিল। তখন ওর শাশুড়ি বলে, আরে বৌমা, তুমি গিয়ে তোমার মা বৌদিদের সঙ্গে কথা বলো, আমি চম্পার হাতে দিয়ে চা বাকি সব খাবার পাঠাচ্ছি। ঠিক আছে মা। পিউয়ের শাশুড়ি রান্নাঘরেতে চা বানাচ্ছিল। তখন পূজা রান্নাঘরে যায় আর পিউয়ের শাশুড়ির সাথে কথা বলে। আরে আন্টি, আপনি কেন চা বানাচ্ছেন? আমাকে তো ডাকতে পারতেন, আমি চা বানাতাম। আরে না না, তুমি বসো, গিয়ে রেস্ট নাও, আমি চা করে নিয়ে যাচ্ছি তোমাদের সবার জন্য। না না, আপনি গিয়ে বসুন, আমি চা করে নিয়ে যাচ্ছি সবার জন্য। আর মা আমার হাতের চা খেতেই পছন্দ করে, অন্য কারোর হাতের চা মা খুব একটা পছন্দ করে না। আরে তোমার শাশুড়ি তো তোমার হাতের চাই খায়, আজকে না হয় আমার হাতে বানানো চা খাবেন, কি আছে? আমি চাইতে আদা, এলাচ, নুন, চিনি সবকিছু মাফ করে দিই, সেজন্যই মায়ের আমার হাতের চাটা খুব ভালো লাগে। আপনি গিয়ে মায়ের সঙ্গে বসে কথা বলুন, আমি 10 মিনিটের মধ্যে চা করে নিয়ে যাচ্ছি। পূজার কথা শুনে পিউয়ের শাশুড়ি ওখান থেকে বেরিয়ে যায়। আরে পিউয়ের বৌদিটা না বড্ড অদ্ভুত। আমি যদি ওদের জন্য চা বানাতাম তাহলে কি এসে যেত? কিছুই তো হতো না। আর এরকম লোকের বাড়িতে গিয়ে আবার বলে নাকি কেউ যে আমার হাতের চা ছাড়া মা চা খান না? যেন অদ্ভুত ব্যাপার। নীলিমা দেবী খুব একটা খুশি ছিলেন না, কিন্তু ওনার কিছু করার ছিল না, কারণ ওনার বাড়িতে সব আত্মীয়রা এসেছিল, সেই কারণে কিছু বলতে পারলো না। আরে কেমন আছেন বিয়ান? বলুন, সব ঠিকঠাক আছে তো? আর আপনি আসার আগে তো আমাদের বলতে পারতেন, তাহলে আমরা সবকিছু তৈরি করে রাখতাম। কোনো অসুবিধা হলে অবশ্যই আমাদেরকে বলবেন। আরে আমরা তো আপনাদেরকে আপনজনই মনে করি, আমরা কি আত্মীয় নাকি যে অনেক দিন থেকে বলে আসতে হবে? আর রান্নাঘরের কথা আপনি ছেড়েই দিন, রান্না আপনাকে করতেই হবে না, আমি আর আমার বৌমা দুজনে মিলে সব করে নেব। আরে না না, আপনাদের কিছু করতে হবে না, আপনারা শুধু বলবেন, আমি আর পিউ মিলে সবকিছু রান্না করে নেব।
দিদি, নিজের হাতে রান্না করে নিজের বাচ্চাদের খাওয়ানোর খুশি তো আলাদাই। মেয়ের বিয়ে দিয়ে দিয়েছি, মেয়ে কি আর প্রতিদিন বাপের বাড়ি যেতে পারবে? তাই আমরা যখন এখানে এসেছি রান্না করার একটু সুযোগ দিন, ওর পছন্দ রান্না করে যেন ওকে খাওয়াতে পারি। নিহারিকা দেবীর কথা শুনে নীলিমা দেবী একদমই ফেলতে পারেন না, তাই ওনার রান্নাঘরটা নিহারিকা দেবী আর তার বৌমা পূজাকে রান্না করার জন্য দেয়। পরের দিন সকালবেলা পিউয়ের শ্বশুর বলে, কি গো শুনতে পাচ্ছ? আজকে একটু খাবারের সঙ্গে পকোড়া বানিও তো, অনেকদিন হয়ে গেল খাওয়া হয়নি। আর আমাকে তো এমনিতেই বারণ আছে, এই ফাঁকে একটু পকোড়াটা বানাও, তাহলে ভালোই হবে। হ্যাঁ বাবা, ঠিক আছে, আমি বানিয়ে দিচ্ছি। পিউ, তুমি কেন বানাবে? তুমি যাও, গিয়ে একটু রেস্ট নাও। আমি তোমার জন্য গরম গরম পকোড়া নিয়ে আসছি। তুমি যেমন ভালোবাসতে ঠিক সেরকম ভাবেই বানাবো। সত্যি বৌদি, তোমার হাতের পকোড়া খুব ভালো লাগে। তুমি যা পকোড়া বানাও না, উফ, তার সঙ্গে আদা চা, আমার তো মুখে পুরো জল এসে যাচ্ছে। আমি তোমার হাতের বানানো পকোড়ার টেস্ট এখনো ভুলিনি বৌদি। আরে তাহলে দেরি কিসের? আজকেই আমি তোমাকে আদা চা আর পকোড়া বানিয়ে খাওয়াবো, তুমি খালি একটুখানি ওয়েট করো। পূজা তার ননদকে কথা দিয়ে রান্নাঘরে চলে যায় পকোড়া বানানোর জন্য। তখন ওখানে পিউয়ের শাশুড়ি আসে। তুমি পকোড়া বানাচ্ছ? আমি তার সঙ্গে চাটনি বানিয়ে দিচ্ছি। নিখিলের বাবা চাটনি দিয়ে পকোড়া খেতে খুব ভালোবাসে। আরে না না আন্টি, পকোড়ার সঙ্গে চাটনি ভালো লাগে না, ওর সঙ্গে আদা চা ভালো লাগে। আর আপনাকে তো বললাম, আমরা যতদিন আছি রান্নাঘরটা আমরাই সামলে নেব। আপনি গিয়ে ডাইনিং টেবিলে সবাইকে ডাকুন, আমি কিছুক্ষণের মধ্যেই খাবার নিয়ে আসছি। আরে পূজা, তোমার পকোড়ার সঙ্গে চা খেতে ভালো লাগে তুমি খাও, কিন্তু নিখিলের বাবা চা দিয়ে পকোড়া খেতে ভালোবাসে না, ও একটু চাটনি দিয়ে খেতে ভালোবাসে। আজকে আমার হাতের পকোড়াটা একবার খেয়ে দেখুন চায়ের সঙ্গে। শুধু শুধু চাটনি বানিয়ে কেন নষ্ট করবেন? আমি বলছি তো, খেতে খুব ভালো লাগবে। নীলিমা দেবী চাটনি করতে যান, কিন্তু পূজা কিছুতেই চাটনি করতে দেয় না। ও জেদ করে যে পকোড়া চায়ের সঙ্গেই খেতে হবে। তাও নীলিমা দেবী না শোনার কারণে পূজা নীলিমা দেবীর হাত ধরে জোর করে রান্নাঘর থেকে বাইরে বার করে দেয়। নীলিমা দেবী বিড়বিড় করতে করতে হলরুমে এসে বসে। আমি যখন বলছি যে আমাদের চাটনি দিয়ে পকোড়া খেতে ভালো লাগে, তাহলে কেন আমাদের জোর করে চা দিয়ে পকোড়া খাওয়াচ্ছে বুঝতে পারছি না। যে যার স্বাদ সেটা নিজের কাছেই থাকুক না, কিন্তু ও কেন এরকম করছে আমি তো কিছুই বুঝতে পারছি না। মা, আমার তরকারি পকোড়া খেতে খুব ভালো লাগে। সকালে তো পকোড়া হচ্ছে, যদি আমরা দুপুরের তরকারি বানিয়ে তাতে পকোড়াগুলো দিয়ে দিই, তাহলে দুপুরের রান্নাও হয়ে যাবে। আচ্ছা বৌমা, ঠিক আছে, বানিয়ে নাও। কিন্তু মা, আমি তো বানাতে পারি না। আমার বাপের বাড়িতে এই রান্নাটা আমি কোনোদিনও করতে দেয়নি আমার মা আর বৌদি, সেজন্য এটা কিভাবে করতে হয় আমি তো জানি না। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে বলে বলে দেবো আর তুমি রান্না করবে, তাহলে তুমি শিখে যাবে কিভাবে পকোড়া তরকারি করতে হয়। ঠিক আছে মা। নীলিমা দেবী আর পিউ রান্নাঘরে গিয়ে পকোড়া বানায়। তখন পিছন পিছন পিউয়ের মা আর বৌদি এসে বলে, আরে দিদি, আপনারা দুজনে কি করছেন এখানে? আমি ভাবলাম যে পকোড়াগুলো অনেকগুলো বেঁচে গেছে তো, তাই ওগুলো তরকারি বানিয়ে নেওয়াটা ভালো হবে, সেজন্য আমি আর পিউ মিলে রান্নাটা করছি। আচ্ছা ঠিক আছে, কিন্তু আপনারা পকোড়াতে এত জিরে কেন দিচ্ছেন? আরে এতে তো গোলমরিচের ঝাল হয়ে যাবে প্রচুর। আচ্ছা ওইসব ছাড়ুন, আমাকে দিন, আমি বানিয়ে নিচ্ছি। আরে না না, তার কোনো দরকার নেই, আমরা এভাবেই পকোড়া তৈরি করি। আমরা এত বছর ধরে এরকম ভাবেই তো খেয়ে আসছি। আপনারা এতদিন ধরে ভুলভাল রান্না করছিলেন, আজকে আমি রান্নাটা করে দিচ্ছি, তারপর আপনারা হাত চেটে খাবেন। আমরা এরকম ভাবেই পকোড়া করি, যদি কম বেসন দিই তাহলে ওটা ঠিকঠাক ভাবে হবে না, তারপর পাতলা হয়ে গেলে নিখিলের বাবাও খেতে চায় না। দিদি, পকোড়াটা একদম হালকার উপরে রান্না না হলে না ঠিকঠাক ভালো লাগে না খেতে। আপনারা তো এতদিন ঠিকঠাক খাবারটাকে খাননি, সেজন্যই তো আপনাদের ভালো লাগে না। আমি আজকে করে দিচ্ছি, খেয়ে দেখবেন কত ভালো হয়। পিউয়ের মায়ের কথা শুনে নীলিমা দেবী খুব রেগে গিয়েছিল। আপনি কি বলতে চাইছেনটা কি? আমার 30 বছর বিয়ে হয়ে আমি এখানে এসেছি, তার মানে এগুলো সবই ভুল? আমি 30 বছর ধরে সব ভুলভাল রান্না করছি? আপনারা কেন বুঝতে পারছেন না? আপনাদের যেটা খেতে পছন্দ করে সেটা আপনারা খান, সেটা আমাদের পছন্দ নাও হতে পারে। যে যার পছন্দ সেটা তার উপর নির্ভর করে। আরে মা, তুমি কি সব এরকম ছোট ছোট কথাতে রেগে যাচ্ছ বলো তো? এসব ছাড়ো, তুমি একবার আমার সঙ্গে আমার রুমে আসো, তোমার সঙ্গে ইম্পর্টেন্ট একটা কথা আছে। নীলিমা দেবী রেগে যাওয়ার কারণে প্রিয়া এসে টানতে টানতে ওনার রুমে নিয়ে যায়। মা, তোমার কি হয়েছে বলো তো? ওরা তো মাত্র 4 দিন এসেছে আমাদের বাড়িতে থাকবে বলে। ওনারা যদি বানাতে চাই বানাক না, অসুবিধা কোথায়? তুমি বসে বসে খাও না। আরে না রে, ওরকম ব্যাপার নয়। ওনারা আশা থেকে এমন করছে যেন আমরা সবকিছু ভুল করে আসছি। এত বছর ধরে আমার রান্না বান্না আমি নাকি কিছুই পারি না,
আর আমি মাথায় রাখবো, ঠিক আছে, ওনাদেরও তো মাথায় রাখাটা খুব দরকার যে ওনারা আমাদের বাড়িতে আত্মীয় হয়ে এসেছে, সব জিনিসে কেন ইন্টারফেয়ার করতে যাবে শুনি? আমি তো বুঝতে পারছি না। কোনো এক সময় বলে নাকি আমি চা ভালো করতে পারি না, আবার এক সময় বলে আমরা নাকি পকোড়ার সঙ্গে চাটনি খাই না। এগুলো কি বল তুই? এবার আমি বুঝতে পারছি মা আমাদের সঙ্গে কি হচ্ছে। তুই কি বলতে চাইছিস বলতো? আমি তো ঠিক বুঝতে পারছি না। তোমার মনে আছে মা, ভাইয়ের বিয়ে যখন ঠিক হয়েছিল তখন কি হয়েছিল? 6 মাস আগেকার কথা। দেখো পিউ, তোমার বাড়ির সঙ্গে আমার বাড়ির সম্পর্ক জুড়ে গেছে। আমাদের পরিবারের বিপদ হোক যাই হোক, সব তোমাদের পরিবারের উপরে পড়বে, বা তোমাদের পরিবারের কিছু হলে সেটাও আমাদের পরিবারের উপরে পড়বে। এজন্য তোমার বাড়িতে গিয়ে তোমার বাড়ির লোকেদেরকে বলো যে ওরা এতদিন ধরে যে খেয়াল রাখতো যেন এখন থেকে আরো ভালোভাবে খেয়াল রাখে। আপনি কি বলতে চাইছেন আমি বুঝতে পারছি না মা। আপনার কোন কোন জিনিসের সমস্যা আছে একটু খুলে বলুন। দেখো পিউ, আমি বলছি এখন তো আমাদের সব দেখাশোনা মিটে গেছে। তোমার মা তো শাড়ি পরে ভালোভাবেই আসতে পারতো, কিন্তু তোমার মা এতগুলো লোকের সামনে চুড়িদার পরে চলে এলো। এগুলো কি ঠিক দেখায় বলো? পিউ তার শাশুড়ির মুখ থেকে অনেক কথা শুনে ওর মাকে এসে বলে, তারপর ওর মা পোশাকটাই পাল্টে ফেলে। দেখো পিউ, আমি আবার নিখিলের মুখ থেকে শুনেছি যে তোমার বাবার খুব ছোট একটা কাজ। তোমার বাবা নাকি একটা হোটেল বুক করেছে। তোমার বাবাকে বলবে যে আমাদের বাড়ির ফ্যামিলি অনেক লোক, উনি যদি এরকম ছোটখাটো একটা হোটেল বুক করে তাহলে আমাদের মান সম্মানটা কোথায় যাবে বলো তো? রোজ রোজ তো আর মেয়ের বিয়ে হচ্ছে না, যখন দেবে একটু ভালো করেই দেয় যেন। তোমার মা এত উজ্জ্বল রঙের কাপড় পরে কেন বলো তো? বিয়েটা তোমার, তুমি বিয়েতে লেহেঙ্গা পরবে, তোমার মা আবার যেন বিয়েতে লেহেঙ্গা পরে না আসে। ওদের বিয়েতে পিউয়ের বাড়ির লোকেরা কিরকম ড্রেস পরবে, কোথায় বিয়ে হবে না হবে সবকিছু নীলিমা দেবী ঠিক করে দিয়েছিল। এসব তুমি কি বলছো মা? ওরা কোনটা পড়তে পছন্দ করে, কোনটা করে না, কি পালন করবে না করবে, তুমি কেন ওদেরকে বারণ করছো? ওরা কি ঠিক করবে না করবে ওদের ব্যাপার, ওদেরকে দেখে নিতে বলো, ওরা দেখে নিক। আমার ছেলের তো বিয়ে হচ্ছে, তাহলে আমি সেখানে কেন কথা বলবো না? আমাদের অনেক জায়গা থেকে সব আত্মীয়রা আসবে, সেই আত্মীয়রা যদি মেয়ের মাকে দেখে মুখ সেটকায় তাহলে সেটা কি আমাদের দেখতে ভালো লাগবে? সেজন্যই তো আমি বলেছি। মা, ওদের বিয়ের যৌতুকে ওরা কতটা দেবে না দেবে ওদের ব্যাপার, তুমি কেন বলছো? তাহলে তো ওদের উপর চাপ পড়বে। নিখিলের এই বারবার শ্বশুরবাড়ির হয়ে কথা বলাটা নীলিমা দেবীর একদম পছন্দ হচ্ছিল না। এখনো তো বিয়েই হয়নি, তাই তুই তোর বাপের বাড়ির লোকেদের কথা এত ভাবছিস? তাহলে বিয়ে করার পর তুই একটু তোর বউয়ের কথায় উঠবি আর বসবি? নিখিলের এত বোঝানোর পরও নীলিমা দেবী কিছুতেই চুপ হন না। উনি ভাবছিলেন যে ওনার সব হুকুম ওদের উপরে চাপিয়ে দিলেই হয়। তারপর কিছুদিন পরে পিউ আর নিখিলের বিয়ে হয়ে যায়। পিউও ও শ্বশুর বাড়ি চলে আসে। বিয়ের কিছুদিন পরে নীলিমা দেবী এসে বলেন, দেখো পিউ, 3 দিন পর তুমি তোমার বাপের বাড়ি যাবে। আমাদের কিছু লোকেরা তোমাদেরকে দিতে যাবে। তোমার মাকে বলে রাখবে যেন আমাদের বাড়ির লোকেদের খুব খাতির যত্ন করে, আর যেন আমাদের বাড়ির লোকেরা যখন আসবে ওদের একটা করে চন্দন টিপ আর একটা করে যেন জামা কাপড় দেয়। ঠিক আছে মা। তারপর পিউ নিখিলের কাছে গিয়ে বলে, শোনো নিখিল, বিয়ের আগে মা সবকিছু বলেছে, আমরা মেনে নিয়েছি, কিন্তু বিয়ের পরে আবার যখন যাবে তখন মা বলছে এই করতে ওই করতে, জামা কাপড় দিতে হবে, এই খাবার দাবার করতে হবে। আমাদের যতটা সামর্থ্য আমরা তো ততটাই করব। আমার মায়ের বাড়িতে যাবে, আমার মা যতটা পারবে ততটাই তো করবে নাকি? আমার এইসব একদম ভালো লাগছে না, তুমি প্লিজ মায়ের সঙ্গে কথা বলো। এইসব কথাই প্রিয়া নীলিমা দেবীকে সব মনে করিয়ে দেয়। মা, সেদিন তোমাকে ভাই অনেক বোঝানোর চেষ্টা করেছিল, কিন্তু তুমি তো কিছুতেই বোঝোনি। সেজন্যই ওরা এরকম ব্যবহার করছে। যে যার নিজের পার্সোনাল ব্যাপারে অত কাউকে বাইরের লোককে ঢুকতে নেই। আমার মনে হয় তোমার এবার ব্যাপারটা বোঝা দরকার। নীলিমা দেবী ও নিজের ভুলটা বুঝতে পারে আর তাড়াতাড়ি পিউয়ের মা আর বৌদির কাছে গিয়ে ক্ষমা চান আর বলেন যে এরকম কারোর পার্সোনাল ব্যাপার নিয়ে কোনোদিনও কথা বলবেন না। নীলিমা দেবীকে ক্ষমা চাইতে দেখে নিহারিকা দেবী ওনাকে গিয়ে জড়িয়ে ধরে আর ক্ষমা করে দেয়। তারপর শাশুড়ি আর বৌমার নাটক বন্ধ করে ওদের বাড়িতে আবার ফেরত চলে আসে। কয়েক মাস আগেই নিশার জীবনে সুখ উকি দিয়েছিল, কারণ তার শহরের নাম্বার 1 বিজনেসম্যান RCS প্রাইভেট লিমিটেড কোম্পানির মালিক রাকেশের সঙ্গে বিয়ে হয়েছিল। রাকেশ খুবই ভালো এবং উদার মনের মানুষ ছিল। সে তার সৎ মা মালবিকা দেবী এবং এক সৎ ভাই ক্রিসের সঙ্গে শীতলকুটি নামক শহরে বাস করত। মালবিকা দেবীর ছেলে ক্রিস লেখাপড়ার সূত্রে বিদেশে থাকত। এদিকে নিশা ও তার পরিবারকে নিয়ে সুখে শান্তিতেই দিন কাটাচ্ছিল। কিন্তু আজ হঠাৎই নিশার জীবনে অন্ধকার নেমে এসেছিল, কারণ রাকেশ একটি পথ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিল।
আর তার নিথর দেহটা বাড়ির সামনেই পড়েছিল। তখন, হে ঈশ্বর, তুমি আমার সঙ্গে এটা কি করলে? আমার জীবনে এই অন্ধকার কেন নামালে তুমি? এই যে রাকেশ, চোখ খোলো না প্লিজ। তুমি আমাকে এইভাবে একা করে যেতে পারো না। এখন নাটক করছে মুখ পুরি কোথাকার। কদিন আসতে না আসতেই আমার ছেলেটাকে খেয়ে নিল। বাবা রাকেশ, আমার নয়নের মণি, আমি জানি তোর মৃত্যুর পিছনে এই কালমুখী দায়ী। আমি তোকে জন্ম দিইনি ঠিকই, কিন্তু আমি তোকে লালন পালন করে নিজের ছেলের মতো করেই বড় করে তুলেছি। এ আপনি কি বলছেন মা? আপনি যেমন আপনার ছেলে হারিয়েছেন, আমিও আমার স্বামী হারিয়েছি। আপনার থেকে কষ্টটা আমার বেশি। আপনি আমাকে এভাবে বলতে পারেন না মা। এখন দেখছি মায়ের থেকে মাসির দরদ বেশি। তোর লজ্জা করে না? দুদিন আসতে না আসতেই আমার ছেলেটাকে খেয়ে নিলি, এখন আবার দরদ দেখাচ্ছে। দোহাই আপনার মা, আপনি এরকম করে বলবেন না। আমার কষ্টে বুক ফেটে যাচ্ছে, আমি আর থাকতে পারছি না। বেরিয়ে যা তুই আমার ঘর থেকে। আমার ঘরে তোর কোনোই জায়গা নেই। যখন আমার ছেলেই নেই, তখন এখানে থাকা তোর কোনোই প্রয়োজন নেই। এ আপনি কি বলছেন মা? এই ঘরেতে আমার রাকেশের স্মৃতি জড়িয়ে রয়েছে। আমাকে তাড়িয়ে দেবেন না মা। এই স্মৃতিটুকু আঁকড়ে আমাকে বাঁচতে দিন। কি একেবারে আদিক্ষেতা গো! স্মৃতি আঁকড়ে এই ঘরেতে পড়ে থাকবে? আমি জানি প্রথম থেকেই আমার ছেলের বিষয় সম্পত্তির উপর তোর লোভ ছিল, আর সেই জন্যই তুই এখানে থাকতে চাইছিস, তাই তো? মা, আপনি দয়া করে এভাবে বলবেন না। আর আপনি হয়তো জানেন না যে আমি অন্ধসত্ত্বা। রাকেশের বাচ্চা আমার পেটে, আমি মা হতে চলেছি। কি রাকেশের বাচ্চা? কি প্রমাণ আছে ওটা রাকেশের বাচ্চা? কার না কার পাপ নিয়ে ঘুরে বেড়াচ্ছিস আর আমার স্বর্গীয় ছেলেটার নাম চড়াচ্ছিস। তোর সাহস তো মন্দ নয়। বেরো এখান থেকে, এক্ষুনি বেরিয়ে যা। মালবিকা দেবী এভাবেই নিষ্ঠুরভাবে তার বিধবা বৌমাকে ঘর থেকে বার করে দেয়। নিশা শত করে বলা সত্ত্বেও মালবিকা দেবী তার একটিও কথাও শোনে না এবং সে না যেতে চাওয়ায় তাকে মারধর পর্যন্ত করতে থাকে। এরপর সে নিরুপায় হয়েই বাইরে বেরিয়ে আসে ও সে বাইরে এসে বলে, মা, আপনি আমাকে এইভাবে এরম করে তাড়িয়ে দেবেন না। আমি এই অবস্থায় এখন কোথায় যাব? আমার উপরে দয়া করুন মা। নিশা এভাবেই কান্নাকাটি করতে থাকে। শাশুড়ি বৌমার চেঁচামেচি শুনে আশপাশ থেকে প্রতিবেশী এবং গ্রামের প্রধান অবিনাশবাবুও আসেন এবং বলেন, এই যে মালবিকাদি, এটা আপনি কি করছেন? আপনি আপনার বিধবা বৌমার উপরে এরকম অত্যাচার কেন করছেন? আর এ কি, আপনি ওকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছেন কেন? দেখুন না প্রধান বাবু, মালবিকা দি ওনার বৌমার উপরে কিরকম অত্যাচার করছে। ওর উপর দিয়ে কি ঝড় বইছে সেটা আমরা ভালো করেই বুঝতে পারছি। আরে আপনারা এখন এখান থেকে যান তো। এটা আমাদের বাড়ির ব্যাপার, আমরা নিজেরাই মিটিয়ে নেব। আপনাদেরকে কে এখানে নাক গলাতে বলেছে? দেখেছেন তো প্রধান বাবু, এক তো দোষ করেছে, তার উপরে আবার বড় বড় কথা বলছে। আমার তো মনে হচ্ছে এটা একটা দজ্জাল শাশুড়ি, আর এ মনে হয় এভাবেই অত্যাচার করে মেয়েটাকে একেবারে শেষ করে দেবে। আপনি এর কিছু একটা ব্যবস্থা করুন। হ্যাঁ, সেটাই করতে হবে বলে মনে হচ্ছে। প্রতিবেশীরা তখন এভাবেই নিশার হয়ে কথা বলতে থাকে এবং নিশার সমর্থন বেড়ে যাচ্ছে দেখে মালবিকা দেবী একটু থমকে যায়। এরপর গ্রাম প্রধান অবিনাশবাবু বলেন, এই যে মালবিকা দেবী, রাকেশ খুবই ভালো মানুষ ছিল, আর আপনি তার মা, তাই বেশি কিছু বলছি না। কিন্তু শুনুন, আপনাকে একটা লাস্ট ওয়ার্নিং দিয়ে যাচ্ছি। যদি পরের বারে আবারও এরকম কিছু ঘটে তাহলে আমি পুলিশ ডাকতে বাধ্য হব। এখন রাকেশের স্ত্রীর গায়ে একটি আঁচড়ও না লাগে, এই আমি বলে দিয়ে গেলাম। হ্যাঁ হ্যাঁ, আমরাও তাহলে কেউ ছেড়ে কথা বলবো না। প্রয়োজনে আপনার করা অত্যাচারে আমরাও সাক্ষী দেব। অবিনাশবাবু এবং প্রতিবেশীরা এভাবে বললে মালবিকা দেবী তখন চুপ হয়ে যায় এবং মনে মনে ভাবে, না, এখন সবাই খেপে গেছে। এখন আর বেশি কিছু করলে বিপদ বাড়বে বই কি কমবে না। আমি ওর ব্যবস্থা পরে ঠিক করে নেব, আর ওকে ঘর থেকে তাড়িয়েই ছাড়বো। এরপর মালবিকা দেবী নিশাকে কিছুই বলে না। এভাবেই কয়েকদিন কেটে যায়। মালবিকা দেবী নানান রকমভাবে নিশাকে বাড়ি থেকে তাড়ানোর চেষ্টা করলেও প্রত্যেক চেষ্টাই তার বিফল হতে থাকে। এরপর মালবিকা দেবী ভাবেন, না না, এভাবে ওকে তাড়ানো যাবে না। কথাই আছে না, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বেঁকাতে হয়। আমাকে প্রথমে ভালোবাসা দিয়ে ওর মন জয় করতে হবে, তারপর যা করার আমি করে নেব। মালবিকা দেবী এভাবেই নিজের পরিকল্পনা অনুযায়ী চলতে থাকে। এমনই একদিন, বৌমা, আমায় তুমি ক্ষমা করে দাও। আসলে আমি আমার ছেলের শোকে অন্ধ হয়ে গিয়েছিলাম, যার জন্য আমি তোমার উপরে অনেক অত্যাচার করেছি। মা, আপনি এভাবে কাঁদবেন না। আমি জানি আপনি রাকেশকে খুবই ভালোবাসতেন,
আর রাকেশ এভাবে আমাদের ছেড়ে চলে যাওয়ায় আপনি খুবই কষ্ট পেয়েছেন। হ্যাঁ বৌমা, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি এটা ভুলে গিয়েছিলাম। তোমাকে আর তোমার বাচ্চাকে কষ্ট দিলে আমার রাকেশের আত্মা কখনোই শান্তি পাবে না। এখন থেকে তুমি আমার বৌমা নয়, তুমি আমার মেয়ে। মালবিকা দেবীর এরকম হঠাৎ পরিবর্তনে নিশা একটু হলেও প্রথমে অবাক হয় এবং সে মনে মনে ভাবে, মা সত্যিই হয়তো নিজের ভুল বুঝতে পেরেছেন আর তাই হয়তো এভাবে কান্নাকাটি করছেন। মা, আপনি এভাবে কান্নাকাটি করবেন না, যা হয়ে গেছে তা আপনি ভুলে যান। নিশা এভাবে বললে মালবিকা দেবী তখন খুশি হয়ে যায় এবং বলে, এই তো পথে এসো বাছা, আমি তো এটাই চাইছিলাম। হ্যাঁ। আসলে মালবিকা দেবী সত্যি সত্যিই নাটক করছিল। সে নিশাকে শুধু বোঝানোর চেষ্টা করছিল যে সে সত্যি তার ছেলের শোকে অন্ধ হয়েই এইসব কাজ করেছে। এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। এমনই একদিন সকালে, আরে বৌমা, তুমি এত সকালে কেন উঠেছো? তুমি এখন বিশ্রাম নাও, আমি আছি তো, আমি এদিকটা সামলে নেব। কিন্তু মা, আপনি একাই বা কত কি করবেন? আমি আপনাকে একটু সাহায্য করলে এমন কিছু হবে না। না বৌমা, এখন তুমি অনেক রেস্টে থাকতে হবে, বুঝেছো? না হলে বাচ্চার অনেক ক্ষতি হতে পারে, আর আমি আমার নাতির কোনো ক্ষতিই চাই না। কিন্তু মা। না, কোনো কিন্তু নয়, তুমি রুমে যাও, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। শাশুড়ি মায়ের কথা শুনে নিশা খুবই খুশি হয়ে যায় এবং সে ঘরের মধ্যে চলে যায়। এদিকে মালবিকা দেবী নিশার খাবারে বিষাক্ত পয়জন মিশিয়ে দেয়, যেটা সম্পর্কে নিশা একেবারেই অজ্ঞাত ছিল। এরপর, বৌমা এই নাও তোমার খাবার, আজ আমি তোমাকে নিজের হাতে খাইয়ে দেব। তুমি আমার নিজের মেয়ের মতো, তোমার সমস্ত কিছু দেখার দায়িত্ব আমার। শাশুড়ি মায়ের এরকম ভালোবাসা দেখে নিশা একেবারেই হতবাক হয়ে যায় এবং সে বলে, মা, আপনি আমায় এত ভালোবাসেন? আমি কোনোদিনও ভাবতে পারিনি আপনি আমাকে আর আমার বাচ্চাকে এত সহজে মেনে নেবেন। বৌমা, আমাকে আর পুরানো দিনের কথাগুলো মনে করিয়ে দিও না, সেই দিনের কথা ভেবে আমার খুবই কষ্ট হয়। এই নাও, হাঁ করো। এরপর মালবিকা দেবী সেই পয়জন মাখানো খাবারটা স্নেহ এবং মমতার নাটক দেখিয়ে নিশাকে খাইয়ে দেয়। কিছুক্ষণ পর, মা, আমার কেমন জানি একটা হচ্ছে, পেটের ভিতরে অসহ্য যন্ত্রণা হচ্ছে। মা, এই খাবারে কি ছিল যেটা খাওয়ার পর থেকে আমার এরকম অস্বস্তি লাগছে? তোর স্বামীকে ছাড়া বাঁচতে তোর অনেক কষ্ট হচ্ছে, তাই না রে মা? তাই তো তোকে আর তোর বাচ্চাকে স্বামীর কাছে পাঠানোরই ব্যবস্থা করেছি। মা, আপনি তাহলে এতদিন আমার সঙ্গে মিথ্যা ভালোবাসার অভিনয় করেছিলেন? আমি কখনোই ভাবতে পারিনি মা, আপনি আমার আর আমার বাচ্চার ক্ষতি করবেন। তাহলে আমি এখানে কখনোই থাকতাম না। এই বলে নিশা কোনো ক্রমে একাই পাশের হসপিটালে আসে এবং ডাক্তারকে গিয়ে বলে, ডাক্তারবাবু, দয়া করে আমার তাড়াতাড়ি চিকিৎসা করুন, আমার অসহ্য পেটের যন্ত্রণা হচ্ছে, আমাকে আর আমার বাচ্চাকে বাঁচান ডাক্তারবাবু। এই যে নার্স, একে তাড়াতাড়ি এমার্জেন্সিতে অ্যাডমিট করো, হারি আপ, না তো একে বাঁচানো মুশকিল হয়ে পড়বে। এরপর ডাক্তারবাবু পরীক্ষা নিরীক্ষা করার পর নিশাকে বলে, ওহ নো, আপনার শরীরে পয়জন হয়ে গেছে। আপনি যদি সময়ের মধ্যে না আসতেন তাহলে আপনাকে আমরা বাঁচাতেই পারতাম না। ডাক্তারের কথা শোনা মাত্রই নিশা হাউ হাউ করে কাঁদতে থাকে। তাকে এরকম কাঁদতে দেখে ডাক্তারবাবু বলে, আর শুনুন, এই জঘন্য অপরাধটি কে করেছে আপনি কি জানেন? তাহলে আমাদেরকে বলুন, আমরা পুলিশে খবর দিয়ে আইনত ব্যবস্থা করব, আর আমরা আপনার যথাসাধ্য সাহায্য করার চেষ্টা করব। না ডাক্তারবাবু, এটা আমার বেভুলেই হয়েছে। এভাবেই দুদিন কেটে যায়। এরপর নিশাকে দুদিনের মধ্যে হসপিটাল থেকে ছুটি দেওয়া হয় এবং নিশা আবারও তার শ্বশুরবাড়ি ফিরে আসে। নিশা ঘরে ঢুকতেই তার শাশুড়ি বলে, কিরে মুখপুরি, তুই বেঁচে ফিরে এলি? এবারেও তুই শেষ হলি না? কদিনই বা ঈশ্বর তোকে আমার হাত থেকে বাঁচাবেন? একদিন না একদিন তোকে আর তোর বাচ্চাকে তো শেষ হতেই হবে। ছি মা, আপনি যে রাকেশের সৎ মা তা আজ আপনি প্রমাণ করে দিলেন। আপনার রাকেশের শেষ চিহ্নটাকে শেষ করতে একটু হাত কাঁপলো না? কি রাকেশের শেষ চিহ্ন? যখন রাকেশকে আমি রাস্তা থেকে সরাতে পেরেছি, আর রাকেশের সন্তান তো কোন ছাই। কি, আপনি রাকেশকে রাস্তা থেকে সরিয়েছেন মানে? হ্যাঁ, রাকেশকে আমিই শেষ করেছি, কারণ রাকেশ এই RCS কোম্পানির মালিক, আর সমস্ত বিষয় সম্পত্তি ওর নামেই ছিল। আর আমার ছেলে ক্রিশ কি বানের জলে ভেসে হয়েছে নাকি? আমি আমার ছেলের উজ্জ্বল ভবিষ্যতের জন্য এসব করেছি। এটা আপনি ঠিক কাজ করেননি মা, এর শাস্তি আপনাকে পেতেই হবে। আপনি আমার আর আমার সন্তানের ক্ষতি করতে চেয়েছিলেন, সেটা আমি জানার সত্ত্বেও আপনাকে ক্ষমা করে দিয়েছিলাম, কিন্তু এই ভুলের কোনোই ক্ষমা হয় না, আর আমি আজ এর শেষ দেখেই ছাড়বো। তুই আমার কিছুই করতে পারবি না,
আমি সমস্ত তথ্য লোপাট করে দিয়েছি। মা, আপনি হয়তো আগে সমস্ত তথ্য মিটিয়ে দিয়েছেন, কিন্তু এখনের তথ্য কি করে মেটাবেন? এই দেখুন, আমি ফোনে সবকিছু রেকর্ড করে রেখেছি। আমার প্রথমেই সন্দেহ হয়েছিল আপনি আমার আর আমার সন্তানের এত বড় ক্ষতি করতে চেয়েছিলেন। নিশ্চয়ই এর পিছনে কোনো বড় রহস্য আছে, আর তাই আমি সবকিছু রেকর্ড করে রেখেছি। এই বলে নিশা পুলিশের কাছে যায় এবং পুলিশকে সমস্ত ঘটনা জানায়। এরপর পুলিশ বাড়িতে আসে এবং মালবিকা দেবীকে গ্রেপ্তার করেন। এরপর এই যে মালবিকা দেবী, আপনি এবারে যান, এবার বাকি জীবনটাই কারাগারেই কাটান। এরপর পুলিশ মালবিকা দেবীকে নিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে নিশা একাই তার বাচ্চা, সংসার এবং বিজনেস সামলাতে থাকে। বন্ধুরা, আজকের আমাদের গল্প তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও। গল্পটি ভালো লাগলে লাইক করো ও তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।